প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটিতে আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার থেকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তোমরা যে যেখানেই থাকো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে আমাদের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। আজকে তোমাদের জন্য অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যায় সেটা আলোচনা করা হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি লিখে দিচ্ছি অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যায় সেটা আজকে আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি যে অ্যাসারেটিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যাবে সেটা আলোচনা করার পূর্বে তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে অ্যাসারেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। এই স্ট্রাকচার অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। তো চলো একটু আলোচনা করে নেই যে অ্যাসারেটিভ বলতে আমরা কি বুঝি। অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি সাধারণ বিবৃতিমূলক বাক্য, যে সমস্ত কথাগুলো আমরা সাধারণভাবে বলে থাকি। অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভে যে কথাগুলো আমরা বলে থাকি, সাধারণভাবে বিবৃতি যে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অ্যাসারেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত সেন্টেন্সের ভিতরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু বলা হয় ইত্যাদি, যেই চাওয়া পাওয়ার বিষয়টা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা অবশ্যই দুটো সেন্টেন্স সম্পর্কে ধারণা লাভ করেছো যে অ্যাসারেটিভ এবং ইন্টারগেটিভ সেটা কিভাবে হবে। এখন তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি একে একে নিয়মগুলো লিখে দিচ্ছি কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করা যায়। তোমাদের অবশ্যই ভার্ব জানতে হবে, কারণ ইংলিশ শিখতে হলে অবশ্যই ভার্বের দরকার। ভার্ব ছাড়া ইংলিশের কোনো পরিচয় মিলে না। আমরা যেমন কোনো পরিচয় দিতে গেলে পিতামাতার পরিচয় আমাদের জানা দরকার হয়, তেমনিভাবে ইংলিশ যে কোনো সেন্টেন্স, যে কোনো বাক্য তোমরা যখন জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তখন অবশ্যই ভার্ব জানা দরকার। আর ভার্বের তিনটা রূপ আছে, এটা অবশ্যই তোমরা জানো, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এগুলো তোমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে। যে যত বেশি জানবে তত বেশি তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। তা আশা করি এখন এগুলোর আবার সংক্ষিপ্ত নাম হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। অর্থাৎ আমরা যেই প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম এটাকে বলা হয় ভার্ব 1, আর পাস্টের যে কথাগুলো সেটাকে বলা হয় ভার্ব 2, আর যেটা পাস্ট পার্টিসিপল আমরা বলি সেটা হচ্ছে ভার্ব 3। এটার হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এখন চলো ইন্টারগেটিভে আমরা কিভাবে করা যায়। এক নাম্বার একটা নিয়ম লক্ষ্য করো, যদি বাক্যে ভার্ব 1 থাকে, ভার্ব 1 থাকিলে, ভার্ব 1 যদি থাকে, এরকমের যদি আমরা কোনো বাক্য দেখি যে ভার্ব 1 আছে, ভার্ব 1 থাকলে কিভাবে ইন্টারগেটিভ করা যায়। ইন্টারগেটিভ আমরা কিভাবে করতে পারি। যদি কোনো সেন্টেন্সে আমরা ভার্ব 1 দেখি অথবা ভার্বের মূল যে অংশটা, মূল যে ভার্বটা বলি আমরা, ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এটা যদি থাকে বাক্যের মধ্যে, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব 1 থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে,
তাহলে ইন্টারগেটিভ কিভাবে করব? ইন্টারগেটিভ করার সহজ পদ্ধতি, আমরা বাক্যের শুরুর থেকে আমরা ডন্ট লিখে নিব। ডন্ট কথাটি আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে তারপরে অবশ্যই সাবজেক্ট উল্লেখ করব, সাবজেক্ট লিখব। তার পরবর্তীতে যে ভার্বটি ছিল সেই ভার্বটি থাকবে, এর পরবর্তীতে বাকি অংশ চলতে থাকবে, এরপরে ইন্টারগেটিভ সাইন হবে, ইন্টারগেটিভ চিহ্ন হবে। তো ইন্টারগেটিভ এই চিহ্ন হয়ে গেল। এখন এইভাবে যদি আমরা স্ট্রাকচারটি গঠন করতে পারি তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে। এখন আমি একটি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। আমি অ্যাসার্টিভে লিখছি, অ্যাসার্টিভ সংক্ষেপে লিখছি, অ্যাসার্টিভ আই লাইক ইট, আই লাইক ইট। এটার অর্থ হচ্ছে এই আমি পছন্দ করি। এই যে এখানে লেখা আছে, এখানে লক্ষ্য করো, এই যে প্রথম যে নিয়মটা দিলাম ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানটা আমরা এই যে লাইক ভার্বের মধ্যে পেয়েছি। অর্থাৎ তোমরা যখন ভার্বের লিস্ট পড়েছো সেখানে অবশ্যই পড়েছো লাইক, লাইকড, লাইকড। অর্থাৎ প্রথম যে সারিতে যে ভার্বটা ছিল সেটা ছিল লাইক, ভার্ব ওয়ান। এই ভার্ব ওয়ান থাকার কারণে এখন এটাকে যদি আমি ইন্টারগেটিভ করতে যাই, ইন্টারগেটিভ যখন করব, ইন্টারগেটিভটা শুরুর থেকে কি লিখতে হবে? ডন্ট লিখতে হবে। আমি লিখে দিচ্ছি ডন্ট, ডন্ট লিখে দিলাম। তারপরে যথারীতি সাবজেক্ট, সাবজেক্ট আছে আই, এখানে আই লিখে দিলাম, আই ডন্ট, ডন্ট আই। তার পরবর্তীতে ভার্ব যা আছে তাই থাকবে, ভার্বটা লিখে দিলাম। এর পরবর্তীতে যে এক্সটেনশন বা অবজেক্ট অথবা রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা আমরা লিখে দিলাম। এর পরবর্তীতে শেষ হইল না, এখন কি বাকি আছে? ওই যে ডট ডটের পরে দেখো লেখা আছে একটা চিহ্ন, এই চিহ্নটা না দেওয়া পর্যন্ত এটা ইন্টারগেটিভ হবে না। এতক্ষণে ইন্টারগেটিভ সম্পূর্ণ হইল, কমপ্লিট হইল। আশা করি বুঝতে পেরেছো। নিয়মটি আবার ফলো করো, আরেকবার লক্ষ্য করো। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারগেটিভে পরিণত করব কিভাবে? ইন্টারগেটিভে পরিণত করার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা বাক্যের শুরু থেকে ডন্ট লিখব। ডনটা লেখার পরে পরবর্তীতে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্টের পরে যে ভার্ব আছে সেই ভার্বটা লিখব। ভার্ব লেখার পরে এর পরবর্তীতে যেটাকে অবজেক্ট বলা হয়, এক্সটেনশন বলা হয়, রেস্ট অফ দ্য সেন্টেন্স বলা হয়, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ, সেই অংশটা আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই ইন্টারগেশন সাইনটা ব্যবহার করতে হবে। ইন্টারগেটিভ যে চিহ্নটা আছে চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমাদের হয়ে গেল। এখন লক্ষ্য করো অর্থ কি দাঁড়ালো। অর্থাৎ অ্যাসার্টিভ হচ্ছে আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। আর ডন্ট আই লাইক ইট, এটাকে আমি পছন্দ করি না। তাইলে এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নের উত্তরটা আসবে ইয়েস আই লাইক ইট, এটা আমি পছন্দ করি। এইভাবে তোমরা এই যে প্রথম যে নিয়মটা আমি দিলাম এই নিয়মটা অবশ্যই লক্ষ্য করবে। আমি যাচ্ছি পরবর্তী আরেকটা নিয়মে যাচ্ছি। নাম্বার 2, এই 2 নাম্বারে লক্ষ্য করো, আরেকটা নিয়মে যাচ্ছে, আরেকটা রুল আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেখানে ভার্বের মধ্যে কি থাকবে, অর্থাৎ এই যে ভার্ব ওয়ানটা থাকবে, এর সাথে এস অথবা ইএস অথবা আইইএস এই কথাটা যুক্ত থাকবে। আর আগে পরে তো থাকবেই কিছু, আগে পরে অবশ্যই থাকবে, কিন্তু ভার্ব থেকে আমাদের অবশ্যই সবকিছু নির্ণয় করতে হয়। এই যে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইইএস এই লক্ষণটা যদি থাকে, এটা যদি থাকে, থাকিলে ইন্টারগেটিভ কিভাবে করবে? ইন্টারগেটিভ করার সহজ পদ্ধতি, ইন্টারগেটিভটা সহজে আমরা করব। বাক্যের শুরু থেকে আমরা ডাজেন্ট লিখব, ডাজেন্ট। এর পরবর্তীতে সাবজেক্ট লিখব প্লাস সাবজেক্ট। এটার পর যথারীতি এখানে একটু তোমাদের না বললেই নয়, এখানে হচ্ছে যে ভার্ব ওয়ানে চলে আসবে, ভার্বের সাথে যেই এস ইএস ছিল সেটা উঠে যাবে। যেই মাত্র আমি ডাজেন্ট লিখে ফেললাম সেই মাত্র সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে ভার্বের থেকে এস অথবা ইএস উঠে যাবে, অর্থাৎ ভার্ব ওয়ানে চলে আসবে। এরপরে বাকি অংশ চলতে থাকবে চলতে থাকবে, সব শেষে ইন্টারগেটিভ চিহ্ন হবে। এইভাবে মানে এটার স্ট্রাকচার বা গঠনটা চলতে থাকবে। অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যদি এস ইএস অথবা আইইএস এগুলো দেখা যায় বাক্যের মধ্যে, তাহলে তুমি অবশ্যই ইন্টারগেটিভ করার সময় কি করবে,
প্রথমেই বাক্যের শুরু থেকে আমরা ডাজেন্ট লিখবো, ডাজেন্টের পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে ভার্ব ওয়ানে চলে আসবে, ভার্বের থেকে এস, ইএস, আইইএস উঠে যাবে, অর্থাৎ ভার্ব ওয়ানে চলে আসবে। বাকি অংশ লিখবো, এই যে ডট ডট দিলাম এটা অর্থ হইলো বাকি অংশ, আরও কিছু আছে এই সেন্টেন্সের মধ্যে, ওইটা লিখে শেষ করে তার পরবর্তীতে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো। এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন, ইন্টারগেশন সাইন। এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, অ্যাসারেটিভের একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি সংক্ষেপে অ্যাসারেটিভ লিখলাম, এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। The cat likes milk. The cat likes milk. বিড়াল দুধ পছন্দ করে। The cat likes milk. বিড়াল দুধ পছন্দ করে। এই যে এই বাক্যটা আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে পারি, আশা করি আমি এই যে চিহ্নটা আজকে তোমাদের দেখালাম, যে রুলটা দেখাইলাম, ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস থাকবে, এই রুল অনুসারে এই যে এখানে আমরা লাইক ভার্বের সাথে একটা এস পেয়েছি, লাইক ভার্বের সাথে একটা এস পেয়েছি, অতএব এই নিয়ম অনুসারে আমরা ইন্টারগেটিভ করব। ইন্টারগেটিভ তো শুরু থেকে মানে স্ট্রাকচারে আমি বলেছি, গঠনে আমি বলেছি যে যদি ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস থাকে, এমন ভার্ব যদি আমরা খুঁজে পাই অ্যাসারেটিভ সেন্টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাজেন্ট লিখব। প্রথমে ইন্টারগেটিভ করার সময় ডাজেন্ট লিখব, এই তো ডাজেন্ট কথাটা আমি লিখব। তারপরে যথারীতি সাবজেক্ট এখানে হচ্ছে দি ক্যাট, দি ক্যাট হচ্ছে সাবজেক্ট, দি ক্যাট, দি ক্যাট হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে ভার্বের সাথে যে এসইএসটা ছিল সেটা উঠে যাবে, অর্থাৎ লাইক। তবে এর আগে আমি বলে নেই, যদি কখনো এরকম আর ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস থাকে, তাহলে তোমরা অবশ্যই কি করবে, এটা উঠিয়ে নিতে হবে, অর্থাৎ ভার্বের এস, ইএস, আইএস এটা উঠে যাবে। তো উঠে যাওয়া মানে কি, শুধু লাইক হবে, এখানে লাইক হবে, এসটা উঠে গেল। এরপরে মিল্ক হবে, মিল্ক, মিল্ক। এখন এই পর্যন্ত লিখে আমি যদি শেষ করে দেই, তাহলে সেটা কি ইন্টারগেটিভ হবে? না, হবে না। কি কেন হবে না? কারণ ইন্টারগেটিভ চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা যেই মাত্র আমি দিলাম সেই মাত্র ইন্টারগেটিভ হয়ে গেল। এখন লক্ষ্য করো, বাক্যগুলোর অর্থ জানার চেষ্টা করি, একটু মিনিং জানার চেষ্টা করি। দি ক্যাট লাইকস মিল্ক, বিড়াল দুধ পছন্দ করে। অ্যাফার্মেটিভ একটা বাক্য, অ্যাসারেটিভ একটা বাক্য, বিড়াল দুধ পছন্দ করে। এটাকে যদি আমি প্রশ্ন করতে যাই, তাহলে আসবে বিড়াল কি দুধ পছন্দ করে না? বিড়াল কি দুধ পছন্দ করে না? অবশ্যই মানে উত্তর আসবে কি, দি ক্যাট লাইকস মিল্ক, অর্থাৎ বিড়াল দুধ পছন্দ করে। অতএব এইভাবে আমরা ইন্টারগেটিভ করতে পারি। এখন পরবর্তী আরেকটি নিয়মে যাচ্ছি। তো আমাদের আজকের আলোচনা চলতেছে অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যাবে সেটা। তো তোমরা অবশ্যই বাসায় কি করবে, ভালোভাবে যে কোনো সাবান দিয়ে হাত ধুইবে, ভালোভাবে হাত ধুবে, কারণ বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে মানুষ আতঙ্কগ্রস্ত। মহামারী আকারে করোনা ভাইরাস সারা বিশ্বে দেখা দিয়েছে। আর এই করোনা ভাইরাস থেকে সুরক্ষার একমাত্র পথ হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো কাজে আমাদের এই ভাইরাস ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যই দরকার। তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবে। আর সেই সাথে যতক্ষণ বাসার থেকে বের হবে, বাসার থেকে কোথাও বের হলে অবশ্যই সাথে কি রাখবে, এটা মাস্ক রাখবে সাথে, আর দূরত্ব বজায় রাখবে। আর আমার ঘরে আমার স্কুল যে অনলাইন ক্লাসটি চলতেছে, এই ক্লাসটি বাসায় বসে বসে দেখবে। তারপরে বাংলাদেশ সরকার আরও সুন্দর ব্যবস্থা করেছে, যে বাংলাদেশ সরকারের যে টিভি আছে, টিভি চ্যানেল সংসদ টিভি, সেই সংসদ টিভিতে তোমাদের প্রতিদিনের প্রতিটা ক্লাস দেখানো হচ্ছে।
সেখানে তোমরা দেখতে পারো, যাদের ঘরে টিভি আছে টিভিতে দেখবা। আর মোবাইলে যদি দেখতে চাও ওই ক্লাসগুলো, তাহলে অবশ্যই ফেসবুকে অথবা ইউটিউবে তোমরা দেখতে পারবে। আর আমাদের স্কুলের যেই লোগো আছে, আমাদের স্কুলের যেই চ্যানেল আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। আমাদের স্কুলের গ্রুপে ঢুকলে আমাদের শিক্ষকদের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তো সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি যদি একটু মনোযোগ দাও, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করা তেমন কোনো জটিল ব্যাপার নয়। অতএব একটু মনোযোগের দরকার, তোমরা লক্ষ্য করো। আমি 3 নম্বর নিয়মে যাচ্ছি। এবার যদি ভার্ব টু থাকে, ভার্ব টু ইত্যাদি যদি থাকে, অ্যাসারেটিভ যে কোনো সেন্টেন্সে যদি ভার্ব টু থাকে, ভার্ব টু বলতে আমি বাক্যে আজকে শুরুর থেকেই বলেছিলাম, ভার্ব টুটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। কেউ যদি বলে গো মানে যাওয়া, আর ওয়েন্ট অর্থ হলো গিয়েছিল, এটা হচ্ছে পাস্টে মানে অতীতে। আর যেটা ভার্ব থ্রি বলবো সেটা হচ্ছে গন। তো গো অ্যান্ড গন, এই যে মধ্যবর্তী যে ভার্বটা অর্থাৎ পাস্টে অতীতে যে ভার্বটা বলা হবে, সেই ভার্বটা হচ্ছে ভার্ব টু, এটার সংক্ষিপ্ত নাম। এখন এই ভার্ব টু যদি থাকে, তাহলে কিভাবে আমরা ইন্টারগেটিভ করব? ইন্টারগেটিভ করার সহজ পদ্ধতি, আমরা বাক্যের শুরু থেকে ডিডেন্ট লিখব। ডিডেন্ট কথাটি আমরা লিখে নেব। এর পরবর্তীতে অবশ্যই সাবজেক্ট লিখব। সাবজেক্টের পরে ভার্বটা যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থা থেকে ভার্বটা চলে আসবে, ভার্ব ওয়ানে চলে আসবে। প্লাস এরপরে বাকি কাজগুলো চলতে থাকবে, চলতে চলতে শেষ হলে তার পরবর্তীতে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এইভাবে এটার ইন্টারগেটিভটা হয়ে যাবে। তা আরেকবার লক্ষ্য করো, যে কোনো সেন্টেন্সে বা যে কোনো বাক্যে তুমি যদি দেখো যে ভার্ব টু আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, এই পাস্ট ফর্মটা থাকলেই তোমাকে ইন্টারগেটিভ যদি বলা হয় যে ইন্টারগেটিভ করতে হবে, তাহলে এই নিয়মটি অবশ্যই, এই রুলটি অনুসরণ করতে হবে। ফলো দ্য রুলস। এই প্রথমে লিখতে হবে কি, ডিডেন্ট, ডিডেন্ট লিখতে হবে। তার পরবর্তীতে প্রদত্ত যে সেন্টেন্সটি পাইবা, সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্টটা লেখার পরে এর পরবর্তীতে ভার্বটা আছে টু, হয়ে যাবে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানে চলে আসবে। বাস, বাকি অংশ এই যে ডট ডট দিলাম, এটা হচ্ছে বাকি অংশটুকু তুমি লিখবে। লেখা শেষ হলে সবশেষে এই চিহ্নটা ব্যবহার করবে, অর্থাৎ ইন্টারগেটিভ যে চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করবে। একটা উদাহরণ লক্ষ্য করো। অ্যাসার্টিভের একটা উদাহরণ লক্ষ্য করো। উদাহরণটি আমি দিচ্ছি। I wanted you। লক্ষ্য করো, I wanted you, আমি তোমাকে চেয়েছিলাম। এই যে এখানে ওয়ান থেকে ওয়ান্টেড হয়ে গেল, ওয়ান থেকে ওয়ান্টেড হয়ে গেল এখানে ভার্বটা। এটা ভার্ব টু এ চলে গেল। এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, ইন্টারগেটিভ যখন এটাকে করব, তো সেই সাথে আসবে কি, প্রথমে আসবে ডিডেন্ট, ডিডেন্ট চলে আসলো। তারপরে সাবজেক্ট আসলো আই, আই লিখলাম। সাবজেক্টটা আই আসতেছে, আই লিখে ফেললাম। তারপরে যথারীতি ভার্বটা আছে টু, হয়ে যাবে ওয়ান, অর্থাৎ ওয়ান, ওয়ান। এরপরে বাকি যে অংশটুকু থাকে সেইটুকু লিখব। লেখা শেষ হলে আমি ইন্টারগেটিভ চিহ্নটা দিয়ে দিব। তাইলে কি আসলো, দাঁড়ালো এখন ডিডেন্ট আই ওয়ান্ট ইউ, ডিডেন্ট আই ওয়ান্ট ইউ। এই যে এখানে ভার্ব টুটা হয়ে গেল, এই টু এর মাধ্যমে এখানে ডিডেন্ট হয়ে গেল, আর ভার্বটা ওয়ানে চলে আসলো। এইভাবে তোমরা একে একে প্রত্যেকটা নিয়ম যদি বাসায় দেখো, বই পুস্তকে অবশ্যই আছে, সেখান থেকে দেখো, আর ক্লাসগুলো যদি লক্ষ্য করো, তাহলে আশা করি তোমাদের পড়া লেখা সমস্যা হবে না। যদিও স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকে, কিন্তু ঘরে বসে পড়ালেখা যখন করবে আর অনলাইনে যখন ক্লাস দেখবে, জুম ভিডিওতে যখন ক্লাস লাইভে থাকবে, তখন আমার মনে হয় যে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। সিলেবাসে যা যা আছে সেগুলো তোমরা শেষ করতে পারবে। তো আশা করি পরবর্তীতে আরও কয়েকটা নিয়ম আমি ধাপে ধাপে দিচ্ছি বা আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পারবে। তো নিয়মগুলো আস্তে আস্তে লক্ষ্য করো। আর কেউ যদি মনে করো যে লিখে নিবা, তাহলে বোর্ডে লিখে নেওয়ারও সুযোগ আছে, তুমি লিখে নিতে পারো।
আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি পরবর্তী নিয়মগুলো আরও লিখে দিচ্ছি। এখন লক্ষ্য করো 4 নাম্বার আরেকটি নিয়ম দিচ্ছি। এখানে বি বার, যদি বাক্যে বি ভার্ব থাকে, বাক্যে বি ভার্ব থাকিলে, বি ভার্ব থাকে, যদি বি ভার্ব থাকিলে কিভাবে তুমি ইন্টারগেটিভ করবা? অ্যাসারেটিভ কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি বি ভার্ব থাকে তাহলে তুমি কিভাবে ইন্টারগেটিভ করবা? এর আগে তোমাদের জানা দরকার বি ভার্ব সম্পর্কে। বি ভার্বের অনেকগুলো নাম, কেউ বলে বি ভার্ব, কেউ বলে টু বি ভার্ব, কেউ বলে অ্যাসিস্ট্যান্ট ভার্ব, কেউ বলে হেল্পিং ভার্ব, আর বই পুস্তকে লেখে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব আর টু বি ভার্ব, বি ভার্ব, অ্যাসিস্ট্যান্ট ভার্ব, হেল্পিং ভার্ব আমরা যাই বলি একই নাম, একই মানে একই কথা। অর্থাৎ অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড ইত্যাদি আরও অনেকগুলো ভার্ব আছে। এই ভার্বগুলো দুই প্রকারে বিভক্ত। কতগুলো আছে? প্রাইমারি অক্সিলারি ভার্ব, কতগুলো আছে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল থাকুক আর প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকুক, যাই থাকুক, যদি এই বি ভার্ব তোমরা খুঁজে পাও যে সেন্টেন্সে আছে, অ্যাসারেটিভ সেন্টেন্সে বি ভার্ব দেওয়া আছে, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি দেওয়া আছে, তাহলে বাক্যটি অত্যন্ত সহজভাবে তোমরা ইন্টারগেটিভ করতে পারবে। ইন্টারগেটিভ করার সহজ নিয়ম, অর্থাৎ প্রথমে যেই সাবজেক্ট আছে সাবজেক্ট থাকবে, আর বাক্যের শুরু থেকে তোমাদের এই বি ভার্বটা নিয়ে আসতে হবে। এই বি ভার্বটা বাক্যের শুরু থেকে নিয়ে আসতে হবে। এটার সাথে সংক্ষিপ্ত অ্যান্টি জুড়ে দিতে হবে। যদি বাক্যটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে অ্যান্টি এখানে লিখে দিতে হবে। সংক্ষিপ্ত, নটের সংক্ষিপ্ত হচ্ছে অ্যান্টি, এটা লিখে দিতে হবে। তার পরবর্তীতে যাবে তুমি সেখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা লিখবা। সাবজেক্ট লেখার পরে ধারাবাহিকভাবে বাকি অংশগুলো লিখে যাবে, লিখতে লিখতে শেষ হলে তার পরবর্তীতে ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দিবে। এই তো, যদি বাক্যের মধ্যে বি ভার্ব থাকে তাহলে সেটা কি করতে হবে? প্রথমে বি ভার্বটা লিখতে হবে। বি ভার্বের পরে অ্যান্টি লিখতে হবে যদি অ্যাফার্মেটিভে থাকে। তারপরে সাবজেক্ট, এর পরবর্তীতে ভার্ব যা আছে তাই লিখতে পারো। ভার্ব চলতে থাকবে, ভার্ব যেটা আছে সেটা চলতে থাকবে। ভার্ব, আমি এখানে ভার্ব 1 2 3 বলি নাই, অর্থাৎ ভার্ব যেটা আছে সেটা চলতে থাকবে, তার পরবর্তীতে ইন্টারগেটিভ চিহ্নটা হবে। এইভাবে একটি উদাহরণ লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাসারেটিভে। She is singing a song. She is singing a song মানে সে একটি গান গাইতেছে। এখানে তোমরা লক্ষ্য করো এই যে ইজটা, এই ইজ হচ্ছে এখানে বি ভার্ব, টু বি ভার্ব, হেল্পিং ভার্ব, অ্যাসিস্ট্যান্ট ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এই ইজ এটাকে আমরা শুরুর থেকে নিয়ে আসবো, বাক্যের শুরু থেকে আমরা ইন্টারগেটিভ যেই মাত্র করবো সেই মাত্রটা বাক্যের শুরু থেকে এটা নিয়ে আসবো ইন্টারগেটিভ হওয়ার সাথে সাথে। অর্থাৎ ইজটা এখানে বড় হাতের হয়ে যাবে যেহেতু বাক্যের শুরু থেকে আসলো, এই কারণে এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এর সাথে সংক্ষিপ্ত ইজেন্ট, তাহলে ইজেন্ট ব্যবহার করলাম। তারপর যথারীতি সি যে সাবজেক্টটা এটা আসবে, এরপরে সিঙ্গিং থেকে শুরু করে বাকি সবটুকু আমরা লিখে যাব। সিঙ্গিং এ সং ইত্যাদি। এরপরে সবশেষে ইন্টারগেটিভ চিহ্নটা দিয়ে দিব, ইজেন্ট সি সিঙ্গিং এ সং। এইভাবে ইন্টারগেটিভটা হয়ে গেল। এখন তোমাদের জন্য একটি উদাহরণ সেট করছি, দেখি তোমরা কতটুকু পারো। আমি নিয়মটা রেখে দিলাম বোর্ডে, তারপরে একটি উদাহরণ সেট করি। অ্যাসারেটিভ, মাদার ইজ reading
দি কোরআন। মাদার ইজ রিডিং দ্য কোরআন, মা কোরআন পড়তেছে। এই যে বাক্যটা এখানে আমি লিখলাম, তোমরা কি কেউ উত্তর দিতে পারবে? আশা করি অনেকে এই নিয়মটা জানার পরে প্রথম যে নিয়মটা আমি আলোচনা করেছি, প্রথম সেন্টেন্সটা যখন আমি অ্যান্সার করেছি, এটা অবশ্যই পারবে। তারপরে আমি এটার সলিউশন দিচ্ছি। এটার ইন্টারগেটিভ হবে, এই যে ইজটা আছে, ইজটা আগে চলে আসবে, এর সাথে সংক্ষিপ্ত এনটি ইজেন্ট। ইজেন্ট এরপরে যথারীতি সাবজেক্ট হচ্ছে মাদার, মাদার লিখবো, বাস। এরপরে এটা তো উঠে যাবে, ইজটা তো উঠে যাবে, পরে রিডিং থেকে বাকি অংশটুকু তুমি লিখে দিবা, রিডিং দ্য কোরআন। এরপরে সবশেষে ইন্টারগেটিভ চিহ্নটা কিন্তু অবশ্যই থাকতে হবে, ইন্টারগেটিভ চিহ্ন। তাহলে অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে কিভাবে করবে সেটা অবশ্যই তোমরা এতক্ষণ বোর্ডে দেখেছো এবং নিয়মগুলো সম্পর্কে শিখেছো। আশা করি যদি বাসায় প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই পারবে। কারণ ইংলিশে একটি প্রবাদ বাক্য আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ প্রতিদিন যে কাজ করা হয় সেই কাজ অবশ্যই পারা হয়। আর এটা হচ্ছে প্রবাদ বাক্যটি হচ্ছে গাইতে গাইতে গায়েন, অর্থাৎ যেই কাজটায় পারদর্শী হয় সেই কাজটা অবশ্যই পারবে। আর উর্দুতে আরেকটি কথা আছে, আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবা না। তো কাজেই যদি ফেলে রাখো তাহলে সেটা সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো জো হাম আগে বড়ে আর পিছে হটে, তখন এমন অবস্থা হয়ে যাবে, যারা তোমার আগে ছিল তারা পিছে চলে যাবে, পিছনের জন আগে চলে যাবে। তো আশা করি তোমরা আজকের আলোচনার থেকে কিছুটা বুঝতেছো কিভাবে ইন্টারগেটিভ করবে। আর দুই একটা নিয়ম আমি দিয়েই তোমাদের আজকের এই ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব। এখন তোমরা লাইনে থাকো, পরবর্তীতে আমি 5 নাম্বার আর একটা নিয়মে যাচ্ছি। 5 নাম্বার আর একটি নিয়মে যাচ্ছি, ওই নিয়মটা এখন ভার্বের সাথে সম্পর্কযুক্ত না, এই নিয়মটা আসবে সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত। সাবজেক্ট, সাবজেক্ট যদি সাবজেক্ট যদি এভরিবডি হয়, এভরিবডি অথবা এভরিওয়ান, এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল, এই সাবজেক্টগুলো যদি থাকে, এই সাবজেক্টগুলো যদি থাকে, তাহলে কিভাবে ইন্টারগেটিভ করবে? ইন্টারগেটিভ করার সহজ পদ্ধতি হচ্ছে, তখন আমরা সাবজেক্টটাকে উঠাই দিব। এই যে এভরিবডি সাবজেক্ট, তারপরে অল সাবজেক্ট, এটা উঠাই দিব। এটা উঠিয়ে দিয়ে সেখানে আমরা কি ব্যবহার করব? হো ব্যবহার করব। এই হোটা ব্যবহার করব যথারীতি। এগুলো উঠে গিয়ে, অর্থাৎ এভরিবডি উঠে যাবে, এভরিওয়ান উঠে যাবে, অল উঠে যাবে, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হো ব্যবহার করব। তার পরবর্তীতে ভার্ব অনুসারে, ভার্ব ওয়ান থাকলে ডিডেন্ট হবে, ভার্বে অ্যাসিএস থাকলে ডাজেন্ট হবে, ইত্যাদি চলতে থাকবে। বাকি অংশ দেখে দেখে তারপরে তোমরা লিখে যাবে। তাহলে হো এখানে ডন্ট অথবা ডাজেন্ট প্লাস বাকি অংশ চলতে থাকবে। তার পরবর্তীতে ঠিক এটা আসবে, আর ভার্বটা অবশ্যই ওয়ানে চলে আসবে, ভার্বটা ওয়ানে চলে আসবে, ভার্ব ওয়ান চলে আসবে। এই নিয়মে তোমাদের ইন্টারগেটিভ করতে হবে। আমি একটা বাক্য লিখছি, দেখো অ্যাসারেটিভ একটা বাক্য লিখছি, এভরিবডি এভরিবডি hates a liar, everybody hates a liar, everybody hates a liar, অর্থাৎ প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। everybody hates a liar,
এই বাক্যটিকে আমরা ইন্টারগেটিভে পরিণত করব। কিভাবে করব? এই যে সাবজেক্ট এভরিবডি আছে, এভরিবডিটা আমরা উঠিয়ে দিব। এটা উঠিয়ে তারপরে কি হবে? হো ব্যবহার করা হবে। আর সেই সাথে এই যে ভার্বে এসিএস আছে, সেখানে ডাজেন্ট ব্যবহার করা হবে। ডাজেন্ট। তার পরবর্তীতে হেড থেকে এসিএস উঠে যাবে, শুধু হেড আসবে আর এ লায়ার আসবে। তারপরে এই চিহ্নটা হবে। বাস এইভাবে তোমাদের এখন সাবজেক্ট দেখে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। সাবজেক্ট দেখে ইন্টারগেটিভ। আমি চাচ্ছি পরবর্তী আরেকটি নিয়মে 6 নাম্বার সাবজেক্টগুলো যদি নো বডি, নো অন, নান ইত্যাদি থাকে, সাবজেক্ট যদি নো বডি অথবা নো অন অথবা নান এগুলো যদি হয়, তাহলে ইন্টারগেটিভ কিভাবে হবে? ইন্টারগেটিভটা হচ্ছে এই সাবজেক্টের পরিবর্তে এভরিবডি, নো বডি, নো ওয়ান অথবা নান ইত্যাদি এগুলো উঠে যাবে। এটি উঠে তারপরে হো ব্যবহৃত হবে, আর বাকি অংশ যা আছে সব চলতে থাকবে। সবচেয়ে সহজ কাজ এটা। এইভাবে চলতে থাকবে বাক্যটা। উদাহরণ লক্ষ্য করো। নো ওয়ান ক্যান ডু দিস। এই যে আমি লিখলাম নো ওয়ান ক্যান ডু দিস, এখান থেকে এই যে নো অনটা উঠে যাবে যখন আমি ইন্টারগেটিভ করব। এটার পরিবর্তে আসবে হো। বাস, এরপরে আর কোনো পরিবর্তন হবে না। বাকি অংশগুলো দেখে দেখে আমরা লিখে যাব। ক্যান ডু দিস, ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দিব। এইভাবে একে একে প্রতিটি কাজ তোমাদের সহজ হয়ে যাবে যদি নিয়মগুলো লক্ষ্য করো তাহলে। অর্থাৎ ঘরে বসেই তুমি পড়ালেখা করবে, অনেক দূরত্বে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার আর প্রয়োজন নেই। আমার ঘরে আমার স্কুল, অর্থাৎ তোমার ঘরটাই তোমার স্কুল তৈরি করে দেওয়া হবে। এখন তোমার ঘরের থেকে তুমি স্কুলের পড়া শিখবে, স্কুলের কার্যক্রম শিখবে, বাড়ির কাজগুলো ঠিকমতো করবে, আর অনলাইনের ক্লাস দেখবে, আর শিক্ষকদের জুম ভিডিও ক্লাসে অংশগ্রহণ করবে। আশা করি এতে তোমরা অনেকটাই উপকৃত হবে, অর্থাৎ ঘরে বসেই পড়ালেখা কমপ্লিট করতে পারবে। তা আজকে আলোচনা করলাম তোমাদের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করা যায় সেটা আলোচনা করলাম। আবার পরবর্তী ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লেমেটরি করা যায় বা অন্য আরেকটি সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করা যায়, এই চেঞ্জ করা যায়, এটা আমরা আলোচনা করব। আর সেই সাথে আজকে তোমাদের একটা টিপস দিব, সেই টিপসটা অবশ্যই নিজে মানবে এবং অপরকেও সেটা বলবে, নিষেধ করবে। অর্থাৎ এমনি তো বলা হয় ইসলামিক দৃষ্টির থেকে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তবে অসৎ কাজগুলো কি কি? যেমন এই যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান কি করে? মারাত্মক ফ্যাটাল ডিজিজ, মহামারী ইত্যাদি সৃষ্টি করে এবং ক্যান্সার সৃষ্টি করে, বড় রকমের রোগ সৃষ্টি করে। তো রোগ থেকে বাঁচার জন্য আমাদের ধূমপান অবশ্যই ত্যাগ করা উচিত। নিজে ধূমপান করব না এবং অপরকে ধূমপান করতে দেব না, এটাই আমাদের আজকের স্লোগান হোক। আর নিজে মাদক দ্রব্য সেবন করব না, অপরকেও সেবন করতে বাধা দিব। তাহলে আমাদের সমাজটা সুন্দর সুশৃঙ্খল হবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি ক্লাস থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।